নমস্কার বন্ধুরা, আলিয়াস লাভ কিচেনে সবাইকে স্বাগত। চিকেনের দো পেঁয়াজা তো আমরা অনেক খেয়েছি। আসুন একটা অন্যরকম দো পেঁয়াজা আমরা বানিয়ে খাই। আজকে বানাবো আমি আলুর দো পেঁয়াজা। এটা খেতে কিন্তু অসাধারণ হয়। ভাত, রুটি, পরোটা, পোলাও, যারা মাংস খায় না তাদের জন্য তো এটা আর কোনো কথাই হবে না। যে একবার খাবে তার তো মুখে লেগে থাকবে, সে বারবার বানানোর জন্য রিকোয়েস্ট করবে। এটা দেখতেও যেরকম অসাধারণ, খেতেও কিন্তু সেরকম অসাধারণ। আসুন এটা সহজে কীভাবে বানিয়ে নেওয়া যায়, সে বাড়ির সামান্য মশলা দিয়ে সেটাই আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। প্রথমে আমি কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি, চাইলে আপনারা সাদা তেলেও করতে পারেন। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আলু একটু বড় মাপের করে কেটে নিয়েছি আমি এখানে 500 গ্রাম। আলুর দমের আলু ধরুন এইরকম ধরনের কাটলেই বেশ দেখতেও ভালো লাগে, বেশ আলুর দমটা খেতেও ভালো লাগে। এই আলুটা আমি বেশ লাল করে একটু ভালোভাবে ভেজে নেব। একটু সামান্য নুন আর হলুদ দিয়ে দেবো, যাতে কালারটাও সুন্দর আসে আর আলুর মধ্যে নুনটাও ঢুকে যায়। একটু নুন হলুদ দিয়ে ভাজলে দেখবেন আলুগুলোর একটা কালারটা বেশ সুন্দর আসে, কিন্তু আলুটা যদি নুন হলুদ ছাড়া ভাজা হয় কালারটা কিন্তু অতটা বেশ সুন্দর লাগে না। ওই জন্য হচ্ছে একটু নুন হলুদ দিয়েই আমি ভেজে নিলাম। আলুগুলো একটু ঢাকা ঢাকা দিয়ে যদি ভাজেন তাহলে কিন্তু আলুটা সেদ্ধ হয়েও যাবে। চেষ্টা করবেন যে আলুটা ভাজার সময় যেন 50% সেদ্ধ হয়ে যায়। এরকম লাল করে ভেজে আমি আলুগুলো তুলে নিয়েছি। যেগুলো একটু বেশি লাল হয়ে গেছে সেটা একটু আমি আগে তুলে নেব, আর যেগুলো একটু কম লাল হয়েছে সেগুলো একটু রেখে রেখে আমি তুলবো। সেজন্য একটু বেশি বেশি আমি একটু তুলে নিচ্ছি। আলুগুলো যখন সব আমার ভালোভাবে ভাজা হয়ে যাবে সব আলুগুলো আমি তুলে নেব। এবার কড়াই যে বাকি তেলটা পড়ে থাকবে, যদি মনে হয় যে আরেকটু তেল লাগবে তাহলে আপনি আরেকটু তেল দিয়ে নেবেন। আমার মনে হচ্ছে রান্নাটার জন্য আরেকটু তেল লাগবে, তাই আমি আরেকটু তেল দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। পেঁয়াজ যেরকম নর্মাল আমরা কোঁচাই ওরকমই রান্নার জন্য প্রথমে আমি সেরা মাপের পেঁয়াজই দিয়ে দেবো। এই পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেবো, মিনিট দুই ভাজবো, জাস্ট একটু কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার মতো। কেন খুব বেশি লাল করবেন না, খুব বেশি লাল করার একটু, কেন এরপরে আমি একটা ফোড়ন দেবো। স্টেপ বাই স্টেপ আপনারা বুঝতে পারবেন। আসলে একটা মশলা তার আগে বানিয়ে নিই, সেই মশলাটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে দিলাম আমি হাফ চামচ হলুদের গুঁড়ো, যে যা স্বাদ মতো একটু দেবেন। লঙ্কার গুঁড়ো আমি এখানে হাফ চামচ দিলাম। এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো জিরে গুঁড়ো, আর এখানে দিলাম আমি 1 চামচ চিনি। চিনিটা যে যার স্বাদ মতো একটু কমিয়ে বাড়িয়ে নেবেন, কেউ বেশি মিষ্টি চাইলে মিষ্টি দেবেন। দিয়ে এটা জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। হ্যাঁ, এখানে বলে রাখি, এখানে বাড়িতে যদি ধনের গুঁড়ো থাকে অবশ্যই ব্যবহার করতে পারেন। আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি, ধনের গুঁড়ো দিলেও স্বাদটা খুব সুন্দর হয়। পেঁয়াজের কালারটা যখন এরকম হয়ে যাবে, একটু নরম হয়ে যাবে, তখন এখানে আমি একটা ফোড়ন দেবো। ফোড়নের মধ্যে কিছু নয়, কিছু গোটা গরম মশলা আর একটু জিরে, দুটো ছোট এলাচ, কয়েকটা লবঙ্গ আর একটা ছোট্ট টুকরো দারচিনি। এই ফোড়নটা দেওয়ার পরও মিনিট দুয়েক মতো পেঁয়াজটা একটু ভেজে নেবেন। তাহলে কি বলুন তো, তেলে দিলে অনেক সময় দেখা যায় ফোড়ন একটু বেশি পুড়ে যায় পেঁয়াজের সঙ্গে। এই সময় দিলে কিন্তু ফোড়নটা খুব বেশি পুড়বে না, এর ফ্লেভারটা কিন্তু একটু অন্যরকম লাগে, বেশ সুন্দর লাগে। সেই জন্য এরকম সময় আমি ফোড়নটা দিলাম। এরপর এটা দেওয়ার পরে মিনিট দুয়েক আরও একটু ভালো করে আমি ভেজে নেব। মিনিট দুয়েক ভেজে নেবার পর এখানে মোটামুটি বড় বড় সাইজের দুটো টমেটো আমি কুচিয়ে দিয়ে দিলাম। তো টমেটোগুলো লাল লাল, বেশ এখন তো সুন্দর লাল লাল টমেটো পাওয়া যাচ্ছে। লাল লাল টমেটোগুলো বেশ দিলে কালারটাও ভালো হবে, গ্রেভিটাও সুন্দর হবে। এই টমেটোটা দেওয়ার পর দিয়ে দেবেন একটু স্বাদ মতো লবণ, বা আন্দাজ করে খানিকটা দেবেন, কিন্তু যদি মনে হয় যে পরে লাগবে তখন পরে দেবেন। নুন দেওয়ার পর একটু নেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবেন। মিনিট দুয়েক যদি ঢাকা দিয়ে দেন দেখবেন টমেটোতে নুন দেওয়ার পর একটু কিন্তু তাড়াতাড়ি টমেটোগুলো নরম হয়ে যায়। ওই জন্য একটু চেষ্টা করবেন সবসময় যে কোনো রান্নাতে টমেটো দেওয়ার পর একটু নুন দিয়ে দিতে, তাহলে রান্নাটা আপনার খুব চট করে হয়ে যাবে। দেখুন ঢাকনাটা খোলাতেই বোঝা যাচ্ছে যে টমেটোগুলো আপনার কতটা নরম হয়ে গেছে। এই যে খুন্তি দিয়ে ঘাঁটার সঙ্গে সঙ্গে কিন্তু চট করে নরম হয়ে যাচ্ছে। একটু 1 মিনিট একটু ভাজা ভাজা করে নেব, তাহলে একটু আমার জিনিসটা আরও বেশি একটু মেল্ট হয়ে যাবে। জিনিসটা আরও বেশি একটু মানে যেরকম বাটা লাগে, বাটার মতো লাগে সেরকম লাগবে দেখতে। ওই জন্য আমি একটু ভালো করে একটু মিক্স করে নিয়েছি। একটু আদা রসুন বাটা দিলাম। এই আদা রসুন বাটাটার সঙ্গে একটু কালারটা দেখে হয়তো মনে হতে পারে এটা শুধু আদা রসুন নয়, ঠিকই ভাবছেন, এটার মধ্যে আমার একটু কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে। আমি অনেক সময় আদা রসুন যখন বাটি তখন কয়েকটা বাড়িতে যদি অনেক বেশি কাঁচা লঙ্কা হয়ে যায় তখন আমি একটু বেটে রাখি, আর কাঁচা লঙ্কা আদা রসুনের সঙ্গে বেটে খেতে আমার খুব ভালো লাগে। তো আপনাদের না পছন্দ হলে আপনারা দেবেন না, শুধু আদা রসুন বাটা দিয়েই করবেন। এটা আমার ছিল বাড়িতে, সেই জন্যই আমি এটা দিলাম। এটা যে দিতেই হবে এরকম কোনো মানে নেই।
সেটা একটু 2 মিনিট কষিয়ে নিয়ে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই মশলাটা ভালো মতো জলটা শুকিয়ে যাবে, ভালো মতো 2-4 মিনিট কষিয়ে নেবেন। জলটা শুকিয়ে যাবার পর যখন দেখবেন যে মশলাটা থেকে তেল ছেড়ে আসছে, তখন বুঝবেন যে আপনার মশলাটা হয়ে গেছে। দেখুন আপনার আমার জলটাও শুকিয়ে গেছে, মশলাটা থেকেও কিন্তু সুন্দর মতো একটা তেল একটা ছেড়ে এসেছে। তাহলে মোটামুটি আপনারা বুঝতে পারছেন, যারা রান্না করেন তারা তো বুঝতেই পারছেন, নতুনদেরও কম বেশি একটা আইডিয়া হয়ে গেছে যে হ্যাঁ এরকম হলেই একটা রান্না মানে মশলা রেডি হয়ে যায়। এরপর ভেজে রাখা আলুটা আমি দিয়ে দেবো। এই ভেজে রাখা আলুটা দিয়েই কিন্তু আপনার কাজ শেষ নয়। এরপর কিন্তু এই আলুটা দিয়েও আপনাকে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে আলুটার মধ্যেও ভালো করে একটা সুন্দর ফ্লেভার এসে যায় মশলাটা। যে আলুটা দিয়েই সঙ্গে সঙ্গে জল দিয়ে দেবেন সেটা করবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে একটু মিডিয়াম আছে আস্তে আস্তে এটা একটু কষিয়ে নেবেন। দেখবেন 2-3 মিনিট কষালে কিন্তু জিনিসটা খেতে আরও ভালো লাগবে। তবে বন্ধুরা, যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওগুলো লাইক শেয়ার করবেন, জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন, যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথমে পৌঁছে যেতে পারে আপনার কাছে। এরপর পাশে আমি একটু কিছুটা জল গরম করতে দিয়ে রেখেছিলাম, সেই গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই রান্নাটা গরম জলের ব্যবহার করলে খুব ভালো হয়, কারণ আলুটা তো অলরেডি আমি কিছুটা সেদ্ধ করে রেখেছি ভাজার সময়। আর গরম জলের ব্যবহারটা করলে রান্নাটা চটপটো হয়ে যাবে, আলুটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এখানে আপনারা দেখেই বুঝতে পারছেন যে গরম জলের ব্যবহার হয়েছে কেন, সঙ্গে সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঝোলটা ফুটতে শুরু করেছে। আর কয়েকটা আমি ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কাটা কিন্তু কেটে দিইনি। আর একটু সামান্য ছোটো একটা চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে ঢেকে দিলাম মিডিয়াম আছে কিছুক্ষণের জন্য। বাকি যে আলুটা সেদ্ধ হতে বাকি আছে সে আলুটা সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি এটা কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো, যে জলটা যেন আমার অর্ধেকের বেশি শুকিয়ে যায় আর আলুটাও সেদ্ধ হয়ে যায়। তারপর ঢাকনাটা খুলে দেখবো যে কীরকম হয়ে আছে। দেখুন আলুটা অনেকটাই ঝোলটা আমার মরে গেছে, দেখুন আলুটাও কিন্তু আমার সেদ্ধ প্রায় হয়েই গেছে। এরপর যেহেতু দো পেঁয়াজা তো আমরা সবাই জানি এখানে, যে দো পেঁয়াজা মানে 2 রকমভাবে পেঁয়াজটা পড়ে। একরকম পেঁয়াজ তো আমার দেওয়া হয়ে গেছে, এরপর সেকেন্ডভাবে যে পেঁয়াজটা আমি দেবো সেটাই এখন আমি দেবো। কিউব করে কেটে রেখে পেঁয়াজগুলো পাটে পাটে আমি সব ছাড়িয়ে নিয়েছিলাম। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলো আমি এরপর এখানে দিয়ে দিলাম। একটু গ্রেভি আছে, একদম যদি গ্রেভি না থাকতো তাহলে পেঁয়াজগুলো সেদ্ধ হতো না। এখানে এই পেঁয়াজগুলো দেওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আর 1 চামচ দিয়ে দেবো আমি এখানে ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কেন আলুর দমে ঘি একটু গরম মশলা এসব পড়লে কিন্তু তবেই ভালো লাগে, নইলে কিন্তু আলুর দম ভালো লাগে না, নাহলে তো নর্মাল একটা তরকারির মতো হয়ে যায়। দিয়ে এটা আমি 3-4 মিনিটের জন্য রান্না করতে দেবো ঢাকা দিয়ে। তাহলে কিন্তু আমার পেঁয়াজগুলো ঠিকঠাক নরম হয়ে যাবে, একদম গলে যাবে না, একটা ক্রাঞ্চি ভাবও থাকবে আর খেতেও কিন্তু সুন্দর লাগবে। এরপর সবগুলো আমার ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এরপর এটাকে আরও 3-4 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। 3-4 মিনিট পর খুলে দেখবো যে জিনিসটা আমার কীরকম হয়েছে। দেখুন 3-4 মিনিট পর খুলে দেখুন, যখন জলটা পুরো আমার কিন্তু শুকিয়ে গেছে, তেলটা সেপারেট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন যে জিনিসটা কতটা লোভনীয় দেখতে হয়েছে। তাই আপনাদের কাছে আশা রইল যে আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানাবেন, বানিয়ে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। এটা ভাত রুটি সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। তাই একদিন অবশ্যই বানিয়ে আমাকে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি, ফিরে আসবো অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে।